নমস্কার বন্ধুরা, গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আমার স্বামী আমাকে দিয়ে অনেক কাজ করাতো, আর আমি যখন ক্লান্ত হয়ে যেতাম তখন সে আমাকে এক গ্লাস ঠান্ডা দুধ খেতে দিত। সেটা খাবার পর আমার আর জ্ঞান থাকতো না। একদিন আমি দুধটা খাই না, আর সেই রাতেই আমার সাথে যা হলো। একজন স্ত্রী তার স্বামীর জন্য সব কিছুই করতে পারে, আর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য সে নিজেকে বলিদানও দিতে প্রস্তুত থাকে। এরকম মহিলারা মাঝে মাঝে সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ে আর ভালোবাসার জালে ফেঁসে যায়। আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। আমি রান্নাঘরটা পরিষ্কার করে যখন ঘরে আসি তখন সতীশ ঘর থেকে বেরিয়ে যায়। ঠান্ডা দুধের গ্লাস টেবিলেই রাখা ছিল। রোজগারের মতন আজও সতীশ আমাকে দুধটা খেয়ে নেবার হুকুম দেয়, কিন্তু আজ আমার দুধ খেতে ইচ্ছেই করছিল না। আমার মাথা কাজই করছিল না। বাড়ির সব কাজকর্ম করে আজ আমি অন্য দিনের থেকে একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার ননদদের উপর আমার খুব রাগ হচ্ছিল, যারা উঠে এক গ্লাস জলও গড়িয়ে খেত না। আমি সবে রান্নাঘরটা পরিষ্কার করে বেরোচ্ছিলাম, তখনই আমার বড় ননদ আমাকে এক গ্লাস শরবত আর জলখাবার বানানোর হুকুম দেয়, কারণ তার কিছু বন্ধুরা রাতে বাড়িতে আসবে। আমার কাজ শেষ করতে করতে 12টা বেজে যায়। আমি 12টার সময় ঘরে ঢুকি, আর তখন সতীশ ঘর থেকে বেরিয়ে যায়। আমি রেগে গিয়ে দুধের গ্লাসটা মাটিতে ফেলে ভেঙে ফেলি। তারপর আমার মনে হলো যে সতীশ কিছু কাজের জন্য ঘর থেকে বেরিয়েছে। সে যদি ফিরে এসে দেখে যে গ্লাসটা মাটিতে পড়ে আছে, তখন সে খুব রেগে যাবে। তাই আমি সব কাচের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে তুলে ফেললাম, আর দুধটাও পরিষ্কার করে ফেললাম। সতীশ ঘরে আসার আগেই আমি পুরো ঘরটা পরিষ্কার করে বিছানায় শুয়ে পড়ি। আমি এই ব্যাপারটা লুকিয়ে রাখলাম যে আমি সেই রাতে দুধ খাইনি। সতীশ বলতো যে আমি সারাদিন অনেক কাজ করি, তাই রাতে আমার দুধ খাওয়া দরকার। কিন্তু মানুষ নিজের রাগ কতক্ষণ মনের ভেতর চেপে রাখতে পারে, কখনো না কখনো সেটা বেরিয়েই আসে। আর আজ আমি দুধের গ্লাসের উপর সেই রাগটা দেখিয়ে ফেলেছি। সতীশ ঘরে এসেই আমাকে শুয়ে থাকতে দেখে আমার পাশে এসে বসে আর টুকটাক কথা বলতে থাকে। কিন্তু আজ আমার মাথাটা খুব গরম ছিল, তাই আমি কোনো কথা না বলে চোখ বন্ধ করে ফেলি। আমি কোনো কথার উত্তরই দিই না, কারণ আমি চাই না যে আজ সতীশের সাথে আমার ঝগড়া হোক। অন্য দিন দুধটা খাওয়ার পরই আমার ঘুম চলে আসতো, কিন্তু আজ কেন জানি না আমার ঘুম আসছিল না। হয়তো আমি দুধ খাইনি বলে, কিংবা আমার রাগের কারণেই আমার ঘুম আসছে না। আমি চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে সতীশ চুপ করে যায়। ও হয়তো ভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর সেই রাতে আমাকে এমন একটা সমস্যার মুখোমুখি হতে হয়, যেটা আমার জীবনটাই নষ্ট করে দেয়। আমি কোনো দিনও ভাবিনি যে আমার স্বামী আমার সাথে এত বড় খেলা খেলতে পারে। ভালোবাসা আর দায়িত্ববোধের নামে আমার স্বামী আমার সাথে যেটা করে, সেটা অবিশ্বাস্য। সেই রাতে আমি বুঝতে পারি যে সতীশ রোজ আমাকে ঠান্ডা দুধ কেন খেতে দিত। সেই রাতে যা হয়েছিল, তারপর তো আমার নিজের পায়ে উঠে দাঁড়ানোই মুশকিল হয়ে গেছিল। আমার গোটা শরীর কাঁপছিল। আমি ঠিক করে ফেলেছিলাম যে এরপর আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আপনারাও শুনলে চমকে যাবেন যে আমার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। আমার নাম সোনাম। আমি একটা শিক্ষিত ও ভালো পরিবারের মেয়ে। আমি 2 ঘন্টা ধরে বাসন মাজছিলাম, আর কোমরের ব্যথার কারণে আমার চোখে জল চলে আসে। তখন আমার মা বাবার কথা খুব মনে পড়ছিল। আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম। বাবা আমাকে মাথায় তুলে রাখতেন, কিন্তু ভাগ্য আমার সাথে এমন খেলা খেয়েছিল যে আমি বিয়ের পর 1 মিনিটও চুপ করে বসে থাকার সময় পেতাম না। বাবা আমাকে সতীশকে বিয়ে করতে অনেকবার বারণ করেছিলেন, কিন্তু তখন আমার মাথায় ভালোবাসার ভূত চেপেছিল। তাই আমি বাবার কথা অমান্য করে সতীশকে বিয়ে করি। মা বাবার বিরুদ্ধে গিয়ে আমি সতীশকে বিয়ে করেছিলাম। আমার বিয়ের 4 মাস হয়েছে, আর এই 4 মাস আমি আমার নিজেরই বাড়িতে চাকরানির মতন কাজ করতাম। এমন একটা দিনও হয়নি যেদিন আমি পুরো ক্লান্ত হয়ে শুতে যাইনি। আমারও তো কষ্ট হয়। আজও আমার শ্বশুরবাড়ির লোকেরা খেয়ে সব বাসনপত্র ফেলে দিয়ে গেছে, আর আমি 2 ঘন্টা ধরে সেই বাসন মাজছি। রান্নাঘরের সামনের ঘরটা থেকে আমার শাশুড়ি মায়ের কথা বলা আর হাসির শব্দ শোনা যাচ্ছিল।
আমি জানি যে আমার 3 ননদ আমার শাশুড়ি মার সাথে বসে বসে সিনেমা দেখছে, কিন্তু তাদের এতটুকু জ্ঞান নেই যে আমাকে সাহায্য করা দরকার। তারা মুখের কাছে খাবার পেয়ে যায়, যেটা খেয়ে তারা বাসন ফেলে রেখে দিয়ে যায়। তারা রান্নাঘরে ঢোকে না, আর ঢুকবেই বা কেন? আমার মতন বিনা পয়সায় একটা কাজের মেয়ে পেয়েছে যে। আমার চোখে জল চলে আসে। এই চোখের জলটা আমার কোমরের যন্ত্রণার জন্য, নাকি আমার দুর্ভাগ্যের জন্য, নাকি আমার সতীশকে অন্ধের মতন ভালোবাসার জন্য, তা আমি বুঝতে পারছিলাম না। আমার স্বামী আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে খুব সুখে রাখবে, কিন্তু সুখ তো দূরের কথা, সে আমাকে এক মুহূর্তের জন্যও শান্তি দিতে পারেনি। আমি সতীশকে ভালোবাসতাম, তাই আমি এত কিছু সহ্য করছিলাম। না হলে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকতাম না। সতীশ আমাকে বাড়ির সব কাজ করার দায়িত্ব দিয়েছিল, আর আমি ভালোবাসার খাতিরে সব মেনে নিয়েছিলাম। মেয়েরা পুতুলের মতো নরম হয়, তাদেরকে দুটো ভালোবাসার কথা বললেই তারা গলে জল হয়ে যায়। আমিও সেরকমই ছিলাম। সারাদিন খেটে ক্লান্ত হয়ে যখন আমি রাতে শুতে যেতাম, তখন আমার স্বামী আমাকে ভালোবেসে দুধ খাওয়াতো, আর তারপর দুটো ভালোবাসার কথা বললেই আমি সারাদিনের ক্লান্তি ভুলে স্বামীর প্রেমে মগ্ন হয়ে যেতাম। মনে হতো আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমি ভুলে যেতাম যে সারাদিন বাড়ির সব কাজ আমি একা হাতে করতাম, আর বাড়ির সবাই আমার উপর হুকুম চালাতো। আমার বিয়ের পরের দিন থেকেই এসব চলছিল। বিয়ের প্রথম রাতে যখন সতীশ ঘরে আসে, তখন আমি ভেবেছিলাম সে আমার রূপের প্রশংসা করবে আর দুটো ভালোবাসার কথা বলবে, কিন্তু এর কোনোটাই হয় না। সতীশ আমাকে নিজেই পছন্দ করে বিয়ে করেছিল। সে আমার জন্য তার বাড়ির লোকেদের থেকে অনেক কথা শুনেছিল। আমি ভেবেছিলাম বিয়ের প্রথম রাতটা আমার জীবনের সব থেকে সুন্দর রাত হবে। সেই রাতে সতীশ আমাকে এমন একটা কথা বলেছিল যেটা আমি একেবারেই আশা করিনি। আমি নতুন বউ ছিলাম। আমি এখন কি করে আমার স্বামীর কথা অমান্য করব? আর সতীশ এটা খুব ভালো করেই জানতো। তাই আমি সতীশকে কথা দিই যে ও যা বলবে আমি তাই করব। তারপর সতীশ আমাকে নিজের হাতে ঠান্ডা দুধ খাওয়ায়। তারপরেই আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় আমার ঘুম ভাঙে, আর আমি দেখি যে সতীশ আমার আগেই উঠে পড়েছে। এটা দেখে আমার লজ্জা লাগে। আমি বুঝতে পারছিলাম না আমি এত ঘুমিয়ে কি করে পড়লাম। আমি সতীশের কাছে ক্ষমা চাই, আর সে অদ্ভুত চোখে আমার দিকে তাকায় আর বলে, বিয়ের প্রথম রাতেই কেউ ঘুমোয় নাকি? মনে হয় তুমি খুব ক্লান্ত ছিলে, তাই এত ঘুমিয়ে পড়েছিলে। সতীশ নিজেই প্রশ্ন করে, নিজেই তার উত্তর দিয়ে দেয়। তারপর সে একদম নর্মাল হয়ে যায়। বিয়ের সব পার্টি শেষ হয়ে যায়, আর সতীশ আমাকে পার্টির সময়ও মনে করিয়ে দিয়েছিল যে আমি ওকে যেই কথা দিয়েছিলাম সেটা আমাকে রাখতে হবে। আমিও তার কথায় রাজি হয়েছিলাম। আমি একজন শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে ছিলাম, কিন্তু আমি জানতাম যে আমার স্বামীর খুশিতেই আমার খুশি। পার্টি শেষ হবার পরের দিন থেকে আমি আমার কথা রাখতে শুরু করি। বিয়ের প্রথম রাতে সতীশ আমাকে বলেছিল আমি যেন তার বাড়ির লোকের সেবা করি, আর বাড়ির সব কাজকর্ম নিজের হাতেই করি, যাতে আমি বাড়ির সবার মন জয় করতে পারি, আর খুব তাড়াতাড়ি আমরা একটা সুখী পরিবারের মতন জীবন কাটাতে পারি। সে আমাকে বলেছিল সে এই বাড়িতে শাশুড়ি বৌমার ঝগড়া দেখতে চায় না, তাই আমাকে আরাম ত্যাগ করতে হবে, আর শাশুড়ির কথা মেনে চলতে হবে। তার কথাটাও ভুল ছিল না, কারণ সে আমাকে বিয়ে করার জন্য তার মা আর বোনেদের বিরুদ্ধে গিয়েছিল, তাই জন্য আমি তার কথা মেনে নিয়েছিলাম। কিন্তু যত দিন যায় আমার মনে হতে থাকে আমি মানুষ থেকে একটা মেশিনে পরিণত হয়েছি। ভোর 4টের সময় উঠে আমি কাজ শুরু করতাম, আর রাত 11টা অবধি আমার কাজের শেষ হতো না। রান্না করা থেকে কাপড় কাচা সব কাজ আমাকে একা হাতেই করতে হতো। বাড়িতে আমার 3জন আইবুড়ো ননদ ছিল, কিন্তু তারা সারা দিন আরাম করতো। সারাদিন আমার শাশুড়ির সাথে বসে বসে গল্প করতো, নয়তো নিজেদের ঘরে শুয়ে থাকতো, আর আমি একা হাতে বাড়ির সব কাজ করতাম। আমার ননদদের দেখে আমি অবাক হয়ে যেতাম। তাদের দেখে মনেই হতো না তারা কোনো মিডিল ক্লাস ঘরের মেয়ে। তারা সব সময় সেজে গুজে নতুন জামা কাপড় পরে থাকতো, যেন তারা এক্ষুনি কোনো বিয়ে বাড়িতে যাবে। আমার শাশুড়ি মাও খুব সেজে গুজে বিছানায় শুয়ে থাকতো, আর শুয়ে শুয়ে পুরনো সিনেমার হিরোদের দেখে মজা নিত। তারা শুধু একটা কাজই করতে পারতো না, সেটা হলো বাড়ির কাজ। আমার বিয়ের 1 মাস হয়ে গেছিল,
আর এই 1 মাস আমি খেটে খেটে পাগল হয়ে গেছিলাম। বিয়ের পর থেকে আমি একবারও আমার বাপের বাড়িতে যাইনি। একদিন রাতে আমি সতীশকে বলি যে সে যেন তার বোনেদের বলে বাড়ির কাজে হাত লাগাতে, কারণ আমার উপরে বড্ড বেশি চাপ পড়ে যাচ্ছে, আর আমি কিছুদিনের জন্য আমার মায়ের কাছে যেতে চাই। এটা শুনেই সতীশের ব্যবহার খুব খারাপ হয়ে যায়। সে আমাকে বলে, আমাদের বিয়ের তো মাত্র 1 মাস হয়েছে, আর এর মধ্যেই তুমি তোমার বাপের বাড়ি যাওয়ার কথা বলছো? কী এমন করতে বলা হয়েছে তোমাকে? শুধু বাড়ির কাজটুকুই তো করতে বলা হয়েছে। আমি তোমার জন্য সবার সাথে ঝগড়া করেছি, তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? আমার বোনেরা এখনও অনেক ছোট, আমি চাই না তুমি থাকতে ওরা বাড়ির কাজ করুক। সতীশের কথা শুনে আমি অবাক হয়ে যাই। 18 থেকে 20 বছরের মেয়েদের সে ছোট বলছে। আমার বয়সও তো ওদের কাছাকাছিই ছিল। ওরা যেইভাবে সারাদিন সেজে গুজে ঘুরতো, দেখে মনে হতো ওরা নতুন বউ, আর আমি ওদের চাকরানি। কিন্তু এসব কথা আমি সতীশকে বলতে পারলাম না, কারণ এই প্রথমবার আমি তার এমন খারাপ ব্যবহার দেখলাম। তাই আমি চুপ করে গেলাম। আমার সাথে কেউ কোনো দিনও এইভাবে কথা বলেনি, আর আমি সতীশের থেকে এরকম ব্যবহার আশাও করিনি। ওর জন্য আমি আমার মা বাবার বিরুদ্ধে গেছিলাম। আমি একটা শিক্ষিত মেয়ে ছিলাম, আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করতাম। যখন সতীশ আমার জীবনে আসে, তখন আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম যে আমি তার মতন একজন সুন্দর দেখতেও বড় মনের ছেলেকে পেয়েছি। কিন্তু তখন কি আর আমি জানতাম যে বিয়ের পর আমাকে এত কিছু ত্যাগ করতে হবে? কিন্তু ব্যাপারটা যদি শুধু আত্মত্যাগের হতো তাহলেও আমি মেনে নিতে পারতাম, কিন্তু ব্যাপারটা তার থেকেও বেশি গম্ভীর হয়ে উঠেছিল। আমি যখনই সতীশকে জিজ্ঞেস করতে যেতাম যে আর কতদিন আমাকে এইভাবে আমার শখ আহ্লাদ সব ত্যাগ করে সবার সেবা করে যেতে হবে, তখনই সে খুব রেগে যেত। তার কিছুক্ষণ পরেই সে আমাকে ভালোবাসার কথা বলতে শুরু করতো। আমি যখন খুব ক্লান্ত হয়ে রাতে ঘরে আসতাম, তখন সতীশ 1 গ্লাস দুধ নিয়ে আমার জন্য অপেক্ষা করত। সে আমাকে খুব ভালোবেসে সেই দুধটা খাওয়াতো আর বলতো, সোনাম, আমি জানি আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু আর কয়েকটা দিনেরই ব্যাপার। একবার আমার মা তোমার উপর নরম হয়ে গেলেই তোমাকে আর এসব করতে হবে না। এইসব কথায় আমি ভুলে যেতাম আর চুপচাপ দুধটা খেয়ে নিতাম। তারপর ওর সাথে গল্প করতে শুরু করতাম। কিছুক্ষণ পর আমার এত ঘুম পেত যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়তাম, আর আমার যখন চোখ খুলতো তখন সকাল হয়ে যেত। আমি কি করে এত ঘুমিয়ে পড়তাম আমি বুঝতেই পারতাম না, কারণ বিয়ের আগে আমার ঘুম এত গভীর ছিল না। আমি রাতে অন্তত 2 বার ঘুম থেকে উঠতাম। সতীশকে যখন আমি এই কথাটা বলি, তখন সে বলে, এখানে তুমি খুব ক্লান্ত হয়ে যাও, তাই তুমি এত ঘুমিয়ে পড়ো। সারাদিন তুমি এত কাজ করো, তোমার শরীর আর নিতে পারে না। সতীশ নিজেই এটা বুঝতে পারছিল যে আমার উপরে কাজের অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে, কিন্তু তারও কিছু করার ছিল না। সে নিজেও অসহায় ছিল। তাই আমি তার মুখের দিকে তাকিয়ে হেসে বলি, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি সব কাজ করতে পারবো। এটা শুনে সে খুব খুশি হতো আর বলতো, সোনাম, এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি, কারণ তুমি অন্য মেয়েদের থেকে অনেকটাই আলাদা। তখন খুব গরম পড়েছিল। এত কাজের সাথে সাথে এত গরম আমি সহ্য করতে পারছিলাম না। সারাদিন রান্নাঘরে আমি গরমের মধ্যে থাকতাম। আমি আরও বেশি ক্লান্ত হয়ে পড়তাম। আমার ননদদের ঘরে এসি লাগানো ছিল, কিন্তু আমার সেখানে যাওয়ার অনুমতি ছিল না। আমার ঘরে শুধু একটা পাখা ছিল। আমি একদিন সতীশকে বলি, আমার ঘরেও একটা এসি লাগিয়ে দাও, যাতে আমি রাতে অন্তত আরাম করে শুতে পারি। সে বলে, আরও একটা এসি লাগানোর ক্ষমতা আমার নেই, আর এমনিতেই তো তুমি রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, গরম হোক কি ঠান্ডা তাতে তোমার কি এসে যায়। এটা শুনে আমি খুব বিরক্ত হই। নিজের বোনেদের জন্য সে এসি লাগাতে পারে, আর নিজের বউয়ের জন্য একটা এসি লাগাতে পারবে না। আমি যে রাতে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তাম সেটা তারই জন্য। সে আমাকে এত কাজ দিয়েছিল যে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। আমার সতীশের উপর খুব রাগ হয়। আমি ভাবতে থাকি যে বাবা ঠিকই বলেছিল, আমি প্রেমে অন্ধ হয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আমার অনেকবার বলার পরেও সতীশ আমার ঘরে একটা এসি লাগিয়ে দেয় না, আর আমি এইভাবেই গরমে সারা দিন কাটাতে থাকি। একদিন রাতে যখন আমি সব কাজ শেষ করে ঘরে যাচ্ছিলাম, তখন আমার ননদ আমাকে চায়ের সাথে সাথে আরও 1000টা জিনিস বানানোর হুকুম দেয়। এটা শুনে আমার খুব রাগ হয়। প্রথমে আমি ভাবলাম যে আমি না বলে দেব,
কিন্তু তখন আমার সতীশের কথা মনে পড়ে যায় আর আমি কাজে লেগে পড়ি। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি কোনো রকমের জলখাবার বানিয়ে আমার বড় ননদকে ডেকে পাঠাই, কারণ তার ঘরে যাওয়া আমার বারণ ছিল। ঘরে এসে আমি আমার সব রাগ দুধের গ্লাসটার উপর দেখাই। তারপর যখন সতীশ ঘরে আসে তখন আমি ইচ্ছে করে তার সাথে একটাও কথা বলি না। আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়েছিলাম। কিছুক্ষণ পর সতীশ ঘর থেকে বেরিয়ে যায় আর অনেকক্ষণ পর সে ফেরত আসে না। আমি ভাবতে থাকি সতীশ এত রাতে কোথায় যেতে পারে। আর বাইরে থেকে কিছু আওয়াজও আসছিল, যেটা আমাকে আরও চিন্তিত করে তোলে। মনে হচ্ছিল যেন বাইরে কোনো পার্টি চলছে, খুব হইহুল্লোড় হচ্ছিল। আমি গুটি গুটি পায়ে দরজার কাছে যাই আর একটু দরজাটা খুলে বাইরে উঁকি মেরে দেখি গোটা বাড়িটা আলো জ্বলছে। রাতের বেলায়ও বাড়িতে সব কটা আলো জ্বলছিল। তখন আমি দেখি দুটো মাতাল লোক খুব নেশা করে আমার ননদের ঘরের দিকে যাচ্ছে। আমার ননদরা এই রাতের বেলায় নতুন বউয়ের মতন সেজে গুজেছিল, আর ওদেরকে দেখে মনে হচ্ছিল না ওরা কোনো ভদ্র বাড়ির মেয়ে। ওই দুইজন মাতাল লোককে দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবতেও পারছিলাম না যে আমি যেই বাড়িতে থাকি সেখানে রাতের বেলা এই সব হয়। আর তাই জন্যই আমার বর রোজ রাতে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, যাতে আমি কিছুই জানতে না পারি। বেশ কিছুক্ষণ পর যখন সতীশ ঘরে এসে আমাকে জেগে থাকতে দেখে, তখন তার শরীর থেকে সব রং উধাও হয়ে যায়। সে তোতলাতে তোতলাতে বলে, সোনাম তুমি ঘুমোওনি? আমি বলি, না, আজ আমি ঘুমোইনি। আজ আমি তোমার আর তোমার বাড়ির লোকেদের সব সত্যি জেনে গেছি। এবার তুমি আমাকে বলো, এই মাতাল লোকগুলো কি রোজ রাতে আমাদের বাড়িতে আসে আর এসে তোমার বোনেদের সাথে ফুর্তি করে? তুমি কীরকম দাদা যে নিজের বোনেদের এরকম নোংরা কাজ করা থেকে বাধা দাও না? উল্টে তুমি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, যাতে আমি কিছুই জানতে না পারি। এইসব শুনে সতীশ প্রথমে খুব রেগে যায় আর আমাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে যে আমি সহজে চুপ করে থাকবো না। তাই সে আমার পায়ের কাছে বসে আমাকে সব সত্যি বলে দেয়। তার কথা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। আমি তার চোখে জল দেখতে পেলাম। সে আমাকে বলে যে এই বাড়িতে যেই তিনজন মেয়ে আছে তারা তার বোন নয়, আর যাকে সে মা বলে ডাকে সেও তার নিজের মা নয়। ও যখন অনেক ছোট ছিল তখন ওর মা বাবা মারা গেছিল, আর ওর কাকা ওকে এই বাড়িতে ছেড়ে গেছিল। এটা একটা বিধবা মহিলার বাড়ি ছিল। সতীশ যাকে মা বলে ডাকে তিনি তার তিনজন মেয়ের সাথে সাথে সতীশকেও বড় করে তুলেছিল। তিনি সতীশের একটা সুন্দর জীবন দিয়েছিল, কিন্তু সে তার নিজের পেশা ছাড়েনি, আর তার মেয়েদেরকেও সে তার পেশায় নিয়ে এসেছিল। সতীশ তার মাকে অনেক বুঝিয়েছিল সে যেন এই সব কাজ ছেড়ে দেয়, কিন্তু তার মা বলেছিল যে সে সারা জীবন এই কাজই করেছে আর এটা ছাড়া সে অন্য কিছু করতে পারবে না। নিজের মেয়েদেরকেও সে এই কাজেই লাগিয়ে দিয়েছিল। আমি যাদেরকে আমার ননদ মনে করতাম তারা সারাদিন আরাম করত আর রাতে খদ্দেরদের চাহিদা মেটাতো। সতীশ সারাটা জীবন এদের সাথেই কাটিয়েছে। তাই সে যখন আমাকে বিয়ে করে এনেছিল তখন তার ভয় হয়েছিল যে আমি যদি তার বাড়ির লোকের আসল চেহারাটা জানতে পারি তাহলে আমি হয়তো তাকে ছেড়ে চলে যাব। তাই সে আমাকে রোজ রাতে দুধের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়াতো, আর সকালে সে আমাকে কাজে ব্যস্ত রাখতো যাতে আমি এদিক ওদিক মন না দিতে পারি আর সত্যিটা কখনো আমার সামনে না আসে। সতীশ আমাকে কাঁদতে কাঁদতে বলে যে সে নিজের কষ্ট করে রোজগার করার টাকায় আমাকে খাওয়ায়, কিন্তু সে আমার সব ইচ্ছে পূরণ করতে পারবে না। তার ঘরে এসি লাগানোর ক্ষমতা নেই। তার মা আর বোনেরা নিজেদের টাকায় তাদের ঘরে এসি লাগিয়েছে, যেটা সতীশের কাছে অসৎ পথে রোজগার করা টাকা। সতীশ বলে তার মা তাকে বলেছিল যে তারা ছাড়া তার এই দুনিয়াতে কেউ নেই, তাই তাদেরকে ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। আর সে আমাকেও ছাড়তে পারেনি, তাই সে সেই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছিল যেটা তার করা উচিত হয়নি। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। তার চোখের জল আমাকে বলে দিচ্ছিল যে সে সত্যি কথা বলছে। কিন্তু আমি এমন একটা বাড়িতে থাকতে পারবো না যেখানে মহিলারা রাতের বেলা তাদের শরীর বেচে টাকা রোজগার করে। আমি সতীশকে বলি
যে তার যদি এই মহিলাদের সাথে সম্পর্ক রাখার ইচ্ছে হয় তাহলে সে রাখতে পারে, কিন্তু আমি রাখবো না। সে যেন আমাকে ওদের থেকে আলাদা রাখে, না হলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের গলার আওয়াজ শুনে সতীশের মা ঘরে আসে। তিনি সতীশের মাথায় হাত রেখে বলে, তুই এখন তোর মতন করে জীবন কাটা, আমি আর তোদের মাঝখানে আসবো না। আমি আমার মেয়েদের সাথে এখানেই থাকবো, কারণ আমরা সারা জীবন এই কাজই করে এসেছি, আর এখন আমরা চাইলেও এই কাজ ছাড়তে পারবো না। সতীশ তার মায়ের কথা মেনে নেয়। সে ভালোবাসার খাতিরে সেই বাড়ি ছেড়ে দেয়, কিন্তু আজও সে তার মা আর বোনেদের সাথে দেখা করতে যায়। সে বলে তারা তার কঠিন সময়ে তার পাশে ছিল, তাই সে তাদের কোনো দিন ভুলতে পারবে না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।